রঞ্জনা ভীষণ পরিমাণে বিটিএস ব্যান্ড পাগল মেয়ে ছিল। সে সবসময় কানে হেডফোন দিয়ে বিটিএস এর গান শুনতে পছন্দ করে, আর তার এরকম বিটিএস পাগলামি নিয়ে ভুগতে হয় তার বাবা মাকে। কারণ রঞ্জনা সবসময় বিটিএস এর মতো সেজেগুজে থাকে আর তার মুখে বিটিএস এর গান থাকে, তাই তার বিয়ে হতেও খুব সমস্যা হয়। এমনই একদিন রঞ্জনা কানে হেডফোন দিয়ে বিটিএস এর গান শুনছে, এমন সময় তার মা চন্দন নামে একটি ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। মা, আমি এখন বিটিএস এর গান শুনছি, আর তুমি আমাকে এখন কেন বিয়ের কথা বলতে এসছো? আর তুমি কি বলছো আমি কিছুই ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছি না, কারণ আমার কানে এখন বিটিএস এর গান চলছে। হ্যাঁ, তুই বিটিএস করে একেবারে পাগল হয়ে যা। এই কোরিয়ান গানের ব্যান্ড এসে আমার মেয়ের ভবিষ্যতেরই একেবারে ব্যান্ড বাজিয়ে দিয়েছে। আমার আর ভালো লাগে না। শোন রঞ্জনা, তোর জন্য আমি কিন্তু অনেক কষ্ট করে একটা ভালো ছেলের সম্বন্ধ পেয়েছি, আর আমি তোকে এবার বিয়ে দিয়েই ছাড়বো। আর তুই দয়া করে এবার ছেলেটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যা। দেখো, আমি কখন বলেছি আমি বিয়ে করব না? তবে ছেলেপক্ষ যদি আমি বিটিএস এর ফ্যান বলে আমাকে পছন্দ না করে, তাহলে সেটা কিন্তু আমার দোষ নয়। আর আমি তো তোমাকে বলেইছি, আমার বরকে যদি বিটিএস এর মতো জাংকুক আর জিমিনের মতো দেখতে হয়, তাহলে আমি নিশ্চয়ই বিয়ে করব। কই দেখি ছেলেটার ফটো দেখাও। এই বলে রঞ্জনা তার মায়ের হাত থেকে ছেলেটার ফটো নিয়ে নেয়, আর সেই ছেলে অর্থাৎ চন্দনকে দেখা মাত্রই রঞ্জনা তাকে ভীষণ পরিমাণে পছন্দ করে। কারণ চন্দনকে একদমই বিটিএস এর জাংকুক এবং জিমিনের মতো দেখতে, ওরকমই চোখ এবং ওরকমই নাক মুখ ঠোঁট দেখে রঞ্জনা একেবারে পাগল হয়ে যায়। তাই সে চন্দনকে বিয়ে করবে বলে ঠিক করে। আর এই শুনে পারমিতা দেবীও খুবই খুশি হয়। ঠিক আছে, তাহলে আমি ছেলে পক্ষকে ফোন করে বলে দিচ্ছি সন্ধ্যাবেলা ওরা তোকে দেখতে আসবে, কারণ শুভ কাজে আমি দেরি করতে চাই না। এই বলে পারমিতা দেবী চন্দনের মা শিলা দেবীকে ফোন করে সেদিনই তাদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। আর শিলা দেবী সেদিনই সন্ধ্যাবেলাতে চন্দনকে নিয়ে রঞ্জনাকে দেখতে চলে আসে। রঞ্জনাকে দেখতে ভীষণ সুন্দরী হওয়ায় প্রথম দেখাতেই তারা রঞ্জনাকে পছন্দ করে ফেলে। আর এরই মধ্যে চন্দন রঞ্জনার সঙ্গে কথা বলতে শুরু করে। সত্যি রঞ্জনা, তোমাকে দেখতে ভীষণ সুন্দর। আমি এতদিন যে কটা মেয়ে দেখেছি, কোনো মেয়েকে আমার পছন্দ হয়নি, তাই সব বাড়ি থেকে মিষ্টি আর সিঙ্গারা খেয়ে চলে এসেছি, কিন্তু তোমাকে দেখে আমার মনে একেবারে ভরে গেল। তোমাকে আমার খুবই ভালো লেগেছে জাংকুক জিমিন, মানে সরি চন্দন। তোমার এরকম জাংকুকের মতো চোখ আর জিমিনের মতো নাক ঠোঁট দেখে আমি পুরো পাগল হয়ে গেছি, তাই আমি তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে রাজি। রঞ্জনার মুখে এরকম কোরিয়ান নাম শুনে চন্দন ভীষণ পরিমাণে অবাক হয়, কিন্তু তার মায়ের মনে ভীষণ পরিমাণে সন্দেহ হয়, কারণ তারা কেউ বিটিএস ব্যান্ড সম্পর্কে অবগত ছিল না। আপনার মেয়ে কি সব কুক জিমিন টিমিন বলছে? আপনার মেয়ের নিশ্চয়ই এরকম নামের বয়ফ্রেন্ড ছিল, তাই তো? তাই জন্যই আপনারা আপনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে গুছিয়ে দিতে চাইছেন, যাতে আপনার মেয়ের নামে বদনাম না ছড়ায়। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। এই মেয়েটা আমার বউ হবে, তার আগে অন্যান্য সব ছেলেদের নাম বলছে, আর আমাকে নাকি তাদের মতোই দেখতে। আমি এরকম চরিত্রহীন মেয়েকে বিয়ে করব না, ফালতু মেয়ে একটা। চন্দন এবং শিলা দেবীর এমন কথা শুনে রঞ্জনা জোরে জোরে হেসে ওঠে। তখন সে তার হবু শ্বশুরবাড়ির সামনে বিটিএস এর কথা বলে, কিন্তু তারা কেউ বিটিএস সম্পর্কে ভালো মতো বুঝতে পারে না। আরে তোমরা ভুল ভাবছো, আমার কোনো কোরিয়ান বয়ফ্রেন্ড নেই। আর এই জাংকুক আর জিমিন হলো বিটিএস ব্যান্ডের মেম্বার। মানে আমি একটু বিটিএস কোরিয়ান গান শুনতে পছন্দ করি, আর তোমাকে পুরো আমার পছন্দের দুটো ক্যারেক্টারের মতোই দেখতে, তাই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। এই বলে রঞ্জনা তার হবু শ্বশুরবাড়ির লোকেদের সামনে বিটিএস ব্যান্ডের গানে নাচতে শুরু করে দেয়, আর টিভি চালিয়ে সেই ব্যান্ডের মেম্বারদেরকে দেখাতে শুরু করে। তখন তার শ্বশুরবাড়ির লোকেরা একটু ভরসা পায়, আর রঞ্জনার সঙ্গে চন্দনের বিয়ে তারা ঠিক করে দেয়। পরের দিন থেকেই রঞ্জনা তার বিয়ে উপলক্ষে বিটিএস আর্মি স্পেশাল সব রকম শপিং করতে শুরু করে দেয়, আর তার সাথে নিজের বিয়ের থিম বিটিএস এর থিমের মতোই তৈরি করে। বিয়ের দিন বউয়ের এরকম বিটিএস পাগলামি দেখে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। বিয়ের সময় যখন রঞ্জনার ননদ চুমকি তার কাছে আসে, সেই সময়, আচ্ছা আমার হবু বৌদি, তুমি যেরকম বিটিএস পাগলামি করছো, তা তোমার কি জানা আছে যে বিটিএস আর্মির টিম এখন ভাগাভাগি হয়ে যাচ্ছে, আর ওরা এখন একসঙ্গে আর গান গাইবে না। এবার তুমি বিটিএস এর গান কি করে শুনবে? একদম ফালতু কথা বলবে না, আমি তোমার এরকম কথা বিশ্বাস করি না। আর যেহেতু আমার বিয়ের থিম খুব ভালো হয়েছে, তাই তুমি আমার উপর হিংসা করছো, তাই না? শোনো, আমার বিটিএস এর টিম কোনোদিনও আলাদা হতে পারে না। তোমার উপর হিংসা করে আমার তো কোনো লাভ নেই বৌদি। সত্যি তোমার বিটিএস এর এই জাংকুক জিমিন সবাই কিন্তু এবার আলাদা আলাদা হয়ে যাবে, আর বেশ হবে। আমি একদমই কোরিয়ান বিটিএস ব্যান্ড পছন্দ করি না। চুমকির কথা শুনে রঞ্জনা ভীষণ পরিমাণে রেগে যায়।
আর তখনই রঞ্জনা যখন সোশ্যাল মিডিয়াতে চারিদিকে পোস্ট দেখে তখন সত্যিই সেখানে দেখতে পাওয়া যায় যে বিটিএস এর গ্রুপ এখন আলাদা হয়ে গেছে। আর এই দেখে রঞ্জনা কান্না শুরু করে দেয়। বিয়ে বাড়িতে যখন সকল আত্মীয় স্বজন আসে তখন তারা দেখে যে নতুন বউ একেবারে কেঁদে কেটে অস্থির। আর এই দেখে সকলেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আরে তুমি এরকম ফোনের দিকে তাকিয়ে বিটিএস আলাদা হওয়ার খবর শুনে কাঁদছো কেন? সবাই ভাবছে যে আমি তোমাকে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করেছি, তাই তুমি এরকম কান্নাকাটি করো না প্লিজ, দয়া করে চুপ করো। তুমি চুপ করো তো। আমার প্রিয় বিটিএস ব্যান্ড আলাদা হয়ে যাচ্ছে, ওরা কোনোদিনও একসঙ্গে গান গাইবে না। এটা শুনে আমি একদম সহ্য করতে পারছি না। আমার সঙ্গে এটা কি হয়ে গেল? আমার বিয়ের দিনে এমন ঘটনা কেন ঘটলো? আমি আর বিয়ে করব না, কিছুতেই আমি আর বিয়ে করব না। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি যে বিটিএস গ্রুপ আলাদা হয়েছে বলে তুমি আর বিয়ে করবে না? আর আমি আজকে খবরে দেখেছি তোমার বিটিএস গ্রুপের মেম্বাররা মনে হয় আর্মিতে জয়েন করবে আর নিজের আলাদা আলাদা গান গাইবে। সুতরাং তুমি চিন্তা করো না, তুমি বিটিএস এর গান শুনতেই পাবে, বুঝেছো? তুমি সত্যি কথা বলছো? সত্যি আমার চাঙ্কুক আর জিমিন আলাদা আলাদা গান গাইবে? এভাবে চন্দন রঞ্জনাকে আশ্বাস দেওয়ার চেষ্টা করে আর শেষ পর্যন্ত রঞ্জনা আবার বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এর ফলে রঞ্জনা আবার নিজের বিয়েতে জোরে জোরে বিটিএস এর গান বাজনা শুরু করে দেয়। এভাবে বিটিএস এর গানের তালে তালে বিটিএস পাগল বউ নিজের বিয়েটা সেরে ফেলে। কিন্তু অন্যদিকে কোরিয়ান গান শুনি বিয়ে বাড়ির আত্মীয় স্বজনরা সকলেই একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। তাই তাদের মধ্যে অনেকেই খাওয়া দাওয়া না করে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আর এর ফলে রঞ্জনার নতুন শ্বশুরবাড়ির লোকেরা রঞ্জনার উপর বিরক্ত বোধ করে। বিয়ের পর, ও বৌমা কোথায় গেলে? এবার রান্নাঘরে যাও, কারণ আমাদের তো খিদে পেয়ে গেছে। নতুন বিয়ে করে এই বাড়িতে এসেছো, রান্না বান্না করবে না তা তো হয় না। ও বৌমা কোথায় গেলে? মা, তোমার বিটিএস পাগল বউ এখন ঘর থেকে বেরোবে না, কারণ ওর কান পর্যন্ত এখন তোমার কথা পৌঁছাচ্ছে না। ও এখন কানে হেডফোন লাগিয়ে ঘরে নাচানাচি করছে আর বিটিএস এর গান শুনছে। একবার দেখবে চলো। মেয়ের মুখে এমন কথা শুনে শিলা দেবী তাড়াতাড়ি করে বৌমার ঘরে যায় আর সে দেখে যে তার বৌমা কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে বিটিএস এর গান শুনছে আর সেই গানের তালে তালে নাচানাচিও করছে। এই দেখে শিলা দেবী তার বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তখনই তার বৌমার কান থেকে হেডফোনটা খুলে নেয়। এটা কেমন অসভ্যতামি? আমি বিটিএস এর গান শুনে নাচানাচি করছি আর আপনি এসে আমার কান থেকে হেডফোনটা খুলে নিলেন? এটা কেমন ধরনের ব্যবহার? ধ্যাৎ, আমার মুডটাই পুরো নষ্ট করে দিল। যেদিন থেকে তোমার আর চন্দনের বিয়ে হয়েছে সেদিন থেকে তোমার এই কোরিয়ান বিটিএস পাগলামির জন্য আমরা ভুক্তভোগী। এমনকি তুমি বিয়ের দিনও আমাদের অসম্মানিত করেছো আর এখনো পর্যন্ত পাগলামি করেই চলেছো। এখন আমি আর কিছুতে এগুলো বরদাস্ত করতে পারবো না, কারণ এখন তুমি শ্বশুরবাড়িতে এসে গেছো, তাই শ্বশুরবাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। শুনুন, আমি দায়িত্ব নেব মানে এই নয় যে আমি বিটিএস পাগলামি ছেড়ে দেব। আর শুনুন, আপনার ছেলেকে বিটিএস এর মেম্বারের মতো দেখতে বলেই কিন্তু আমি আপনার ছেলেকে বিয়ে করেছি। আপনার বাড়িতে আমি চাকরের মতো খাটতে আসিনি। আমি যখন বিটিএস এর গান শুনবো তখন আমাকে ডিস্টার্ব করবেন না, ওকে? এই বলে রঞ্জনা আবার কানে হেডফোন লাগিয়ে বিটিএস এর গান শুনতে শুনতে ছাদে চলে যায় আর সেখানে প্রচুর পরিমাণে নাচানাচি করতে থাকে। আর পাড়া প্রতিবেশী সকলেই উকি মেরে নতুন বৌমার এরকম বিটিএস পাগলামি দেখে হাসাহাসি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, বৌমা, আজকে আমার এক বান্ধবীর জন্মদিন। তোমার বাবা মা তোমার বিয়ের সময় তত্ত্বে আমাকে যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা কিন্তু আজকে আমি পরেছি। আজকে আমাকে কেমন লাগছে বলো তো? আর সেই মুহূর্তে রঞ্জনার কানে ইয়ারবাড লাগানো থাকায় শিলা দেবী সেটা দেখতে পায় না, কারণ সেই ইয়ারবাড দুটো রঞ্জনার চুল দিয়ে পুরোপুরি ঢাকা থাকে। আর সে তার শাশুড়ি মায়ের কথা শুনতে না পেয়ে মনে মনে একা একা গান করতে থাকে। স্মুথ লাইক বাটার লাইক ক্রিমিনাল আন্ডারকভার, স্মুথ লাইক বাটার লাইক ক্রিমিনাল আন্ডারকভার। রঞ্জনার মুখে এরকম গান শুনি তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সেই মুহূর্তে সে তার বৌমাকে বকাবকি করতে থাকে। শাশুড়ি মা জোরে জোরে চিৎকার করায় রঞ্জনা তখনই কান থেকে হেডফোন খুলে দেয়। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ক্রিমিনাল আন্ডার কভার বললে? তার মানে আমাকে এই শাড়ি পরে ক্রিমিনালের মতো দেখাচ্ছে? মানে আমি ক্রিমিনাল, আমি দোষী? ছি, নিজের শাশুড়ি মাকে ক্রিমিনাল বলতে তোমার লজ্জা করলো না? আরে মা, আপনি ভুল ভাবছেন। আমি আপনাকে ক্রিমিনাল বলতে যাব কেন? আসলে আমি কানে হেডফোন লাগিয়ে বিটিএস এর গান শুনছিলাম আর আপনি আমাকে কি বলেছেন আমি কিছু বুঝতেও পারিনি। আমি আপনাকে ক্রিমিনাল বলবো কেন বেকার বেকার? তোমার এরকম বিটিএস কথাবার্তা শুনে আমার একেবারে হার্ট অ্যাটাক চলে আসবে। তুমি দয়া করে এসব গান শোনা বন্ধ করো, কারণ আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে। এবার আমার আর ভালো লাগছে না এসব।
এই বলে শিলা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে, আর একদিন চন্দন বাড়িতে তাদের বিয়ের অ্যালবামের ভিডিও নিয়ে আসে, আর সবাই মিলে একসঙ্গে বসে এরকম বিটিএস পাগল মেয়ের বিয়ের অ্যালবাম ভিডিও দেখে। আর সেই সময় রঞ্জনা কানে হেডফোন লাগিয়ে বিটিএস এর গান শুনতে শুরু করে। আর হঠাৎ করে রঞ্জনা সোফার উপর উঠে পড়ে, আর সে চিৎকার করে বলতে থাকে, বৌমাকে এরকম ডায়নামাইট ডায়নামাইট বলে চিৎকার করতে দেখে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর তার হাড় যেহেতু অনেক দুর্বল, তাই তার শরীর কাঁপতে শুরু করে। চন্দন, বৌমা এরকম নিজের বিয়ের ভিডিও দেখে ডায়নামাইট বলে চিৎকার করছে কেন? আমার বাড়িতে কি বোম পড়বে নাকি? আমার মনে হচ্ছে এই ভিডিও ক্যাসেটের মধ্যে ডায়নামাইট লুকিয়ে রাখা আছে। আমার ভীষণ ভয় করছে, আমার হাত পা কাঁপছে। আমার মনে হয় আমি আর বাঁচবো না রে চন্দন, আমি আর বাঁচবো না। বৌমার এরকম ভয়ঙ্কর চিৎকার শুনে শিলা দেবী আর কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারে না। সে বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়, অর্থাৎ তার হার্ট অ্যাটাক চলে আসে। আর শাশুড়ি মায়ের এরকম অবস্থা দেখে রঞ্জনা তখনই কান থেকে হেডফোন খুলে সেখানে দৌড়ে আসে। সে কিছুতেই বুঝতে পারে না সেখানে কি হয়েছে। আর চন্দন এবং রঞ্জনা তখনই শিলা দেবীকে হসপিটালে নিয়ে যায়। মায়ের হঠাৎ করে কি হয়ে গেল? একটু আগে তো মা সবার সঙ্গে বসেছিল, আমাদের বিয়ের ভিডিও দেখছিল, কিন্তু হঠাৎ করে মায়ের শরীর খারাপ করলো কিভাবে? তোমার মতো বিটিএস পাগল বইয়ের জন্য আজকে আমার মায়ের এরকম অবস্থা হলো। তুমি কেন কানে হেডফোন লাগিয়ে ডায়নামাইটের গান শুনছিলে আর ওরকম চিৎকার করছিলে? তোমার চিৎকার শুনে মা ভয় পেয়ে গেছে, আর আমার মায়ের হার্ট অ্যাটাক চলে এসেছে। আমার মায়ের যদি এখন কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এমন কথা শুনে রঞ্জনা ভীষণ পরিমাণে অনুতপ্ত বোধ করে। তাই সে মনে মনে প্রতিজ্ঞা করে সে আর কখনো এরকম বেশি বেশি বিটিএস পাগলামি করবে না। অন্যদিকে ডাক্তারবাবু কয়েকদিন চিকিৎসা করার ফলে শিলা দেবী বেশ কিছুটা সুস্থ হয়ে ওঠে। তখন রঞ্জনা তার ভুল বুঝতে পেরে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দিন মা, আজকে আমার জন্য এমন অবস্থা হয়েছে। আমি আর কখনো বিটিএস এর গান শুনে আপনাদেরকে সমস্যায় পড়তে দেব না, আমি কথা দিচ্ছি। বৌমার কথা শুনে শাশুড়ি মা ভীষণ পরিমাণে খুশি হয়। তারপর থেকে রঞ্জনা আর কখনোই বিটিএস পাগলামি করে না, সে সুস্থ স্বাভাবিক জীবনযাপনই করতে থাকে। সীমা, দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি, আর কিছুদিন পর তোর বিয়ের জন্য সম্বন্ধ আসা শুরু হবে। তাই আমার ভেবেই একটা কেমন লাগছে। তোর যদি বিয়ে হয়ে যায়, তোকে ছাড়া আমি কি করে বাঁচবো কি জানি। মা, তুমি সবসময় আমার বিয়ে নিয়ে কেন চিন্তা করো বলো তো? তোমার বড় মেয়েও তো আছে, সুতরাং তুমি আগে নিজের বড় মেয়ের বিয়ে দাও, তারপরে ছোট মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাববে। কারণ বোনের আগে দিদির বিয়ে হওয়া দরকার। তাই তুমি আর বাবা দুজনে মিলে দিদির বিয়ের সম্বন্ধ খোঁজো। সীমা এবং সঞ্চিতা দুই বোন। সঞ্চিতা বাড়ির বড় মেয়ে, আর সীমা হলো ছোট মেয়ে। দুই বোন দেখতে খুবই সুন্দরী হওয়ায় প্রত্যেকেই দুই বোনকে খুবই পছন্দ করে। এমনকি দুই বোনের বিয়ের কথা হলে ছেলেপক্ষ এসেও দুই বোনের তরফ থেকে চোখ ফেরাতে পারে না। বিশেষ করে সঞ্চিতাকে দেখতে খুবই সুন্দরী হওয়ায় তাকে দেখলেই পাত্রপক্ষের পছন্দ হয়ে যায়। কিন্তু তবুও এখন সঞ্চিতা বিয়ে করতে চায় না, আর সীমা তার দিদির বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। আমি তোকে কতবার বলেছি যে আমার বিয়ে করা নিয়ে তুই কোনো রকম কথা বলবি না, তাই তুই আগে বিয়ে কর। আর আমি বড় বলে আমাকে যে আগে বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। তুই কেন বুঝতে চাইছিস না দিদি? আমি তোর বোন, সেই ক্ষেত্রে তোর চোখের সামনে দিয়ে আমি কি করে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যেতে পারি বল? দিদির বিয়ে যদি না হয় তাহলে কিন্তু বোনের মন খারাপ হয়, সেটা কি তুই বুঝিস না? তাই আমি তোর কথা শুনতে চাই না। এবার আমি দায়িত্ব নিয়ে তোর বিয়ের সম্বন্ধ দেখবো। আমার বিয়ে নিয়ে যদি আর একটা কথা বলেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাকে নিয়ে কাউকে কোনো চিন্তা করতে হবে না, আর বিশেষ করে তোকে তোর দিদির বিয়ের সম্বন্ধ খুঁজতে হবে না। এই বলে সঞ্চিতা নিজের ঘরে চলে যায় আর দরজা বন্ধ করে কাঁদতে থাকে। তখন তার প্রায় 1 বছর আগের কথা মনে পড়ে। ঠিক 1 বছর আগে সঞ্চিতার বিয়ের জন্য সম্বন্ধ দেখা হয়, আর তার পরিবারের সকলে তার বিয়ে নিয়ে খুবই উৎসাহিত ছিল। বিশেষ করে সীমা সঞ্চিতার বিয়ে নিয়ে ভীষণ পরিমাণে উৎসাহিত ছিল। কি মজা, আমার দিদির বিয়ে হবে, কি মজা। এই দিদি, আজকে তো সম্বন্ধ দেখতে আসবে, তাই চল আমি তোকে খুব সুন্দর করে সাজিয়ে দিই। এমনি তুই অনেক সুন্দরী, তবুও তোকে সাজলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আচ্ছা বোন, ঠিক আছে, কিন্তু আমাকে বেশি উগ্র মেকআপ করে দিবি না যেন। আমার মেকআপ করার স্কিল নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। তোকে এত সুন্দর সাজিয়ে দেব, দেখবি পাত্রপক্ষের দেখা মাত্রই তোকে পছন্দ হয়ে যাবে। সঞ্চিতাকে আজকে ছেলেপক্ষ দেখতে আসার কথা। ছেলের নাম ইন্দ্র, আর সে শহরের একটি বড় সরকারি অফিসে চাকরি করে। ইন্দ্র তার মা বিনীতা দেবীর সঙ্গে সঞ্চিতাকে দেখতে আসবে।
সেই জন্য সঞ্চিতার পরিবার প্রচুর পরিমাণে খুশি থাকে। সঞ্চিতার বাবা এবং মা পাত্রপক্ষের জন্য বিভিন্ন রকম সুস্বাদু রান্নার ব্যবস্থা করতে থাকে। আর সীমা খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখে। সন্ধ্যা হতে না হতেই সীমা তার দিদিকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। সঞ্চিতা একেই সুন্দর, তার উপর মেকআপ করার ফলে তাকে দেখতে আরো সুন্দরী মনে হয়। ইন্দ্র এসে সঞ্চিতার দিক থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না। আর এই দেখে সীমা তার হবু জামাইবাবুর সঙ্গে ইয়ার্কি করতে শুরু করে। কি হলো হবু জামাইবাবু, সিঙ্গারাগুলো খাও, ঠান্ডা হয়ে যাবে তো। তুমি তো দেখছি সিঙ্গারা ছেড়ে আমার দিদির দিকেই হা করে তাকিয়ে আছো। বিয়ের আগে আমার দিদিকে কিন্তু এরকম ভাবে নজর দিও না, তাহলে ওর শরীর খারাপ হবে। উফ বোন, কি বলছিসটা কি? এখানে সবাই বড়রা আছে তো, প্লিজ চুপ কর, আমার কিন্তু লজ্জা পাচ্ছে। সীমার কথা শুনে ইন্দ্র এবং সঞ্চিতা ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর তাদের দুজনের পরিবার হাসতে থাকে। না না হবু বৌমা, তুমি তোমার বোনের কথাই লজ্জা পেও না। আর তোমার বোন তো ঠিক কথাই বলেছে, তোমাকে যেই দেখবে সেই তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে। কারণ তুমি এতটাই সুন্দরী, তাই তোমার মতো মেয়ে আমরা হাতছাড়া করতে চাই না। তাই তোমাকেই আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাবো। বিনীতা দেবীর এমন কথা শুনে সঞ্চিতা, সীমা এবং তার পরিবার ভীষণ পরিমাণে খুশি হয়। আর এভাবেই সঞ্চিতার সঙ্গে ইন্দ্রের বিয়ের দিন পাকাপাকি হয়ে যায়। সেই খুশিতে তারা সকলে মিষ্টি মুখ করে। এভাবে সীমার দিদির বিয়ে ঠিক হয়ে গেলেও তার দিদির বিয়ের জন্য সম্বন্ধ আসা বন্ধ হয় না, কারণ সকলেই চায় এমন সুন্দরী মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যেতে। একদিন সীমা কলেজে গেছে, সেই সময় তাদের কলেজে জিএস রোহান তার কাছে আসে। কি ব্যাপার সীমা, শুনলাম নাকি তোমার সুন্দরী দিদির বিয়ে ঠিক হয়ে গেছে? তোমাকে সেই কবে থেকে বলছি আমি তোমার দিদিকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি তো আমার কোনো কথাই পাত্তাই দিচ্ছ না। এমনকি তোমার দিদিকে সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, তোমার দিদি তো অ্যাকসেপ্টও করলো না। উফ রোহান দা, তোমাকে কতবার বলেছি আমার দিদিকে একদম ডিস্টার্ব করবে না তুমি, তবুও তুমি আমার কথা শোনো না। আর তোমার যদি আমার দিদিকে বিয়ে করতে ইচ্ছে হয়েছিল, তাহলে তোমার মাকে নিয়ে আমার দিদির বিয়ের সম্বন্ধ দেখতে যাওনি কেন? আমার হবু জামাইবাবু অনেক বড় চাকরি করে, তাই আমার দিদি ওই ছেলেকেই বিয়ে করবে বলে ঠিক করেছে। ওইসব কিছুই না, তোমার দিদি একটু বেশি সুন্দরী বলে অহংকার খুবই বেশি। আমিও দেখে নেব, আমি চাকরি করি না বলে তোমার দিদি আমাকে বিয়ে করবে না, তাই তো? ঠিক আছে। এই বলে রোহান সেখান থেকে চলে যায়। সীমা এই ব্যাপারে তার দিদিকে আর কিছু জানায় না। দেখতে দেখতে কিছুদিন কাটে। সীমা তার দিদির বিয়ের জন্য খুব সুন্দর করে শপিং করতে থাকে, কারণ সঞ্চিতা সবসময় সীমার পছন্দ করা শাড়ি গহনাগাটি পরতে পছন্দ করে। তাই বিয়ের দিন দিদি কি পরবে, কিভাবে সাজগোজ করবে, সবকিছুই সীমা ঠিক করে। একদিন সঞ্চিতা এবং সীমা সন্ধ্যাবেলা তার পরিবারের সঙ্গে গল্প করছে, এমন সময় রোহান তাদের বাড়িতে আসে। হ্যালো, আমি রোহান। অ্যাকচুয়ালি আমি শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তোমাকে তো বিয়ে আমাকেই করতে হবে। তাই আজকে আমি আমার বিয়ের সম্বন্ধ নিয়ে তোমার কাছে এসেছি। আগে তোমার পরিবারের সঙ্গে পাকাপাকি কথা বলবো, তারপর আমার মায়ের সঙ্গে তোমার দেখা করাবো। রোহানের এমন ব্যবহার দেখে সঞ্চিতা এবং সীমা প্রচুর পরিমাণে রেগে যায়। এমনকি তাদের বাবা মাও রোহানের উপর ভীষণ পরিমাণে অসন্তুষ্ট হয়। রোহান, তোমাকে আমি কতবার বলেছি আমাকে তুমি বিরক্ত করবে না, কিন্তু তবুও তুমি আমার কথা শোনো না। তোমার মতো একটা লক্করবাজ বদমাইশ ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আর আমার বিয়ের সম্বন্ধ ইতিমধ্যে ঠিক হয়ে গেছে, তারপরও তুমি আমাকে বিয়ে করার সম্বন্ধ নিয়ে এসেছো। জানিস দিদি, কিছুদিন আগে রোহানদা কলেজেও আমাকে এই ব্যাপারে বলছিল, কিন্তু আমি বিষয়টাতে অত পাত্তা দিইনি। তবে রোহান এতটা বাড়াবাড়ি করবে সেটা তো আমি বুঝতে পারিনি। ছি রোহানদা, তোমার তো দেখছি একদমই লজ্জা নেই। এই ছাড়ো তো তোমাদের এইসব বিয়ের সম্বন্ধের কথা। আমি যখন সঞ্চিতাকে বিয়ে করার সম্বন্ধ নিয়ে এসেছি, তখন সঞ্চিতাকে আমাকেই বিয়ে করতে হবে, আর ওইসব আগের বিয়ের সম্বন্ধ আমি ভেস্তে দেবো। সীমা নিজের দিদির অপমান কিছুতেই সহ্য করতে পারে না, আর সঞ্চিতা যেহেতু শান্ত প্রকৃতির হওয়ায় সে প্রতিবাদ করে উঠতে পারে না। তাই দিদির বিয়ের সম্বন্ধের কথা ভেস্তে দেবে শুনে সীমা রোহানকে একটা থাপ্পড় মারে, আর সেই সাথে রোহানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তোমার এত বড় সাহস, তুমি আমার দিদির বিয়ের সম্বন্ধ ভেস্তে দেওয়ার কথা বললে? আর জীবনেও যদি তুমি আমার বাড়িতে পা রেখেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কোনোদিনও তুমি এখানে আসবে না, কারণ আমার দিদির খারাপ কথা ভাবার আগে তোমাকে আমার মুখোমুখি হতে হবে। আমাকে থাপ্পড় মেরে তুই কিন্তু ঠিক করলি না সীমা। তোদের পরিবারকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এখন আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এরপর তোদেরকে পস্তাতেই হবে। এই বলে রোহান সেখান থেকে চলে যায়। কিন্তু রোহানের এরকম কথা শুনে আর সীমার এরকম জেদ দেখে সঞ্চিতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তাই সঞ্চিতা নিজের বোনকে শান্ত থাকতে বলে, কিন্তু দিদির এরকম অসম্মান দেখে বোন কিছুতেই শান্ত হয়ে থাকতে পারে না। তাই সীমা সবসময় তার দিদিকে বাঁচানোর জন্য প্রতিবাদ করতে থাকে, কারণ সীমা চায় না তার দিদির এত ভালো বিয়ের সম্বন্ধ নষ্ট হোক। আর এই ব্যাপারে ইন্দ্র যাতে কোনো খবর না পায়, সেই বিষয়টা সীমা তার দিদিকে ভালো করে বুঝিয়ে দেয়। আমার খুব ভয় লাগছে বোন, কারণ রোহান যেভাবে তোকে থ্রেট দিয়ে গেল, তারপর ও যদি কোনো ক্ষতি করে তখন আমার কি হবে বলতো? আর আমার বিয়ের সম্বন্ধ যদি ভেস্তে যায়, তাহলে এরপরে তো আমার আর বিয়েই হবে না।
আরে দিদি, তুই এত চাপ নিচ্ছিস কেন? তোর বোন থাকতে দিদির সম্বন্ধ ভেস্তে যাবে? এটা কখনো হতে পারে? আর এক সপ্তাহ পর তোর বিয়ে, তাই তুই তোর বিয়ে নিয়ে আনন্দ কর, আর আমাকেও আনন্দ করতে দে। এই বলে সীমা তার দিদির বিয়ের জন্য আবার ব্যবস্থা করতে শুরু করে। শহরের একটা বড় ব্যাংকুয়েট বুক করা হয় সঞ্চিতার বিয়ের জন্য, আর তার সাথে সীমা তার বাবা মা দুজনে মিলে প্রচুর প্রচুর টাকা খরচা করে সীমার বিয়েতে এক ইলাহি ব্যবস্থাপনা করে। বিয়ে হবে তার একদিন আগে ইন্দ্র সঞ্চিতাকে ফোন করে। সঞ্চিতা, কালকে থেকে তুমি আমার বউ হবে, আর আমরা দুজনে একসাথে থাকবো। সেটা ভেবে আমার ভীষণ পরিমাণে ভালো লাগছে, কারণ আমার ফোনে গল্প করতে আর ভালো লাগে না। এবার আমরা দুজনে সামনাসামনি বসে গল্প করব। হ্যাঁ ইন্দ্র, আমিও আমার বিয়ের জন্য অপেক্ষা করছি, তাই তুমি কালকে কিন্তু বেশি দেরি করবে না, কেমন? আর আমার বাড়ি থেকে আমার বোন যে শেরওয়ানিটা পাঠিয়েছে, ওটা তোমার পছন্দ হয়েছে তো? তোমাকে কিন্তু কালকে ওটা পরেই আসতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমার বউয়ের বোন এত সুন্দর শেরওয়ানি পছন্দ করেছে, আর আমি সেটা পরবো না হতে পারে? কারণ আমি যদি সেই শেরওয়ানিটা না পরি, তাহলে তোমার বোন আমার মাথার চুল ছিঁড়ে নেবে তো। পরের দিন সকালবেলা থেকে বিয়ের সমস্ত আনন্দ অনুষ্ঠান শুরু হয়ে যায়। সীমা খুব সুন্দর করে নিজের দিদির গায়ে হলুদ দেয়, আর বিয়ের জন্য তার দিদির হাতে মেহেন্দি পরিয়ে দেয়। সন্ধ্যাবেলা সে নিজের দিদিকে বেনারসি শাড়ি পরিয়ে খুবই সুন্দর করে মেকআপ করে, আর বউয়ের সাজে তৈরি করে। সঞ্চিতাকে দেখতে একেবারে পরীর মতো মনে হয়। তোর মতো বোন যেন সবার ঘরে ঘরে থাকে, কারণ তুই যেভাবে আমার বিয়ের দায়িত্ব নিয়ে সব কাজ একা হাতে সামলেছিস, আর আমাদের বয়স্ক বাবা মাকে সেই জন্য কোনো চিন্তাই করতে হয়নি। তাই জন্য আমি তোর কাছে অনেক কৃতজ্ঞ থাকবো রে বোন। এবার আমার বিয়ের পর তোকেও কিন্তু বিয়ে করতে হবে, ঠিক আছে? আরে হ্যাঁ রে দিদি, তুই একবার বিয়েটা কর, তারপর দেখবি আমিও বিয়ে করে নেব। কারণ আমি এমনিতেই বিয়ে করার জন্য পা এগিয়ে রেখেছি, শুধুমাত্র তুই দিদি বলে তোর বিয়ের অপেক্ষায়। এই বলে সীমা তার দিদিকে বিয়ের মণ্ডপে নিয়ে যায়, আর সকলেই ইন্দ্র এবং তার পরিবারের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু বিয়ের সময় পেরিয়ে গেলেও ইন্দ্র কিছুতেই বিয়ে বাড়িতে এসে পৌঁছায় না, এমনকি বরযাত্রীও আসে না। ফলে সঞ্চিত এবং সীমার পরিবার খুবই চিন্তা করতে শুরু করে। আর সেই সময় হসপিটাল থেকে ফোন আসে যে গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্দ্র প্রাণ ত্যাগ করেছে, আর তার পরিবার গুরুতরভাবে আহত। এই ঘটনা শুনে সঞ্চিতা নিজেকে ঠিক রাখতে পারে না, সে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। এই আমার সাথে কি হয়ে গেল? আমার বিয়ের দিন আমার বর মারা গেল। তুমি এত বড় শাস্তি আমাকে কেন দিলে ঈশ্বর? তুমি আমার বরের সঙ্গে আমাকেও পৃথিবী থেকে নিয়ে নাও। এভাবেই সঞ্চিতা ভীষণ পরিমাণে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর সীমা নিজের দিদির এরকম অবস্থা কিছুতেই সহ্য করতে পারে না। এভাবে বিয়ের দিন সঞ্চিতার বিয়ে ভেঙে যায়। এই অস্বাভাবিক যন্ত্রণা সঞ্চিতা কিছুতেই মেনে নিতে পারে না, আর সে ঠিক করে যে সে আর কখনোই বিয়ে করবে না। পরে পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যায় যে রোহান সেই গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে, সেই কারণে পুলিশ রোহানকে গ্রেপ্তার করে। তুই যদি সেদিন রোহনের কথাবার্তার প্রতিবাদ না করতিস, তাহলে হয়তো আজকে আমার বরকে মরতে হতো না। আমার এখন মনে হচ্ছে দিদির বিয়ের সম্বন্ধ ভেস্তে দেওয়ার জন্য একমাত্র আমার বোনই দায়ী। দিদি, তুই প্লিজ আমাকে ভুল ভাবিস না, কারণ তোর কোনো ক্ষতি হোক সেটা আমি কোনোদিনও চাই না। রোহন দাছে এরকম একটা কাণ্ড ঘটাবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু দেখ, পুলিশ ওকে শাস্তি দিয়েছে। আর তুই চিন্তা করিস না দিদি, যতক্ষণ পর্যন্ত আবার তোর বিয়ের সম্বন্ধ আমি ঠিক না করব, ততক্ষণ আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। না রে বোন, একবার বিয়ের সম্বন্ধ ভেস্তে যাওয়ার পর কোনো মেয়েরই আর বিয়ে করার ইচ্ছে থাকে না, তাই আমিও আর কোনোদিনও বিয়ে করব না। এইভাবেই সঞ্চিতা ঠিক করে যে সে কোনোদিনও বিয়ে করবে না। কিন্তু সীমাও মনে মনে প্রতিজ্ঞা করে যে যতক্ষণ পর্যন্ত তার দিদির বিয়ের সম্বন্ধ ঠিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেও বিয়ে করবে না। এভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে যায়। আর যখনই সীমার বিয়ের জন্য কথা শুরু হয়, তখনই সে তার দিদির বিয়ের কথা শুরু করে। কিন্তু সঞ্চিতা কিছুতেই আর কাউকে বিয়ে করতে চায় না, আর সেই জন্য সীমাও বিয়ে করতে রাজি হয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সীমার জন্য রতন নামে একটি ছেলের বিয়ের সম্বন্ধ আসে। আর রতন শহরের অনেক বড় ব্যবসায়ী ছিল। রতন তার দাদা পিয়াসের সঙ্গে সীমাকে দেখতে আসে। সেই সময় সঞ্চিতাকে দেখে পিয়াসের খুবই পছন্দ হয়, আর পিয়াস সেই কথা তার ভাইকে জানায়। দেখুন, আপনাদের পরিবার খুবই ভালো, আর আমার সীমাকে ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। কিন্তু এই পরিবার থেকে শুধুমাত্র একটা মেয়েকে আমি আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই না। আপনারা যদি মত দেন, তাহলে সীমার দিদিকে আমি আমার দাদার সঙ্গে বিয়ে দেবো। রতনের এমন কথা শুনে সীমা খুবই খুশি হয়। কিন্তু সঞ্চিতা রতন এবং পিয়াসের সামনে তার জীবনের সত্যি ঘটনা প্রকাশ করে। কিন্তু পিয়াসের সেই ঘটনা নিয়ে কোনো রকম আপত্তি থাকে না, কারণ সে সঞ্চিতাকে এতটাই পছন্দ করে ফেলে যে সঞ্চিতার অতীতকেও সে মেনে নিতে রাজি হয়। দেখেছিস দিদি, আমি তোকে কি বলেছিলাম যে তোর বিয়ে ঠিক না হলে আমি বিয়ে করব না? তাই দেখ, আজকে দিদি আর বোন দুজনের একই বাড়িতে বিয়ে ঠিক হলো। তাহলে দিদি, তুই কি এখনো আমার উপর রেগে থাকবি? সঞ্চিতা নিজের বোনের কথা শুনে হেসে ফেলে। আর এভাবেই একই পরিবারে দুই বোনের বিয়ের সম্বন্ধ ঠিক হয়।
কয়েক মাসের মধ্যেই সঞ্চিতা এবং সীমা দুই বোনের একই মণ্ডপে বিয়ে হয় আর তারা শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে মানিয়ে গুছিয়ে সংসার করতে থাকে।